বিপদসংকুল তিস্তা নদীর উপর কি বলে মানুষ যাতায়াত করে কিংবা বিভিন্ন ভিজিটর্স টুরিস্টরা যারা গিয়ে থাকেন কতটুকু পূর্ণ রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যেতে হয় তারই একটা দৃশ্য দেখাতে এই ভিডিওটি নিয়ে এসেছে। আপনারা দেখবেন বিশেষভাবে পাহাড়ের কত উপর দিয়ে যেতে হয় এবং কিভাবে নদীর পাশ দিয়ে যে রাস্তাগুলো উঠে গিয়েছে, দুটো গাড়ি ক্রস করা খুব অসুবিধা হয়, বিশেষভাবে বৃষ্টির সময়, বর্ষাকাল আর হাই অল্টিটিউড হয়ে থাকার কারণে বেশিরভাগ সময়ই ওখানে বর্ষাকালীন বৃষ্টি হয়ে থাকে, ফলে রাস্তাগুলো একদম পিচ্ছিল হয়ে থাকে। রাস্তাগুলো সাধারণত ব্ল্যাক টপিং করা যে জায়গাগুলো সেগুলো বেশি দিন টিকে থাকে, ভেঙে পড়ে, কেননা ল্যান্ডস্লাইড খুব বেশি হয়, এর জন্যই রাস্তাগুলো বিপদসংকুল হয়ে থাকে। এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই দেখুন নদীর একদম পাশ দিয়ে গেলে ওইখানে কোনো রাস্তা নেই। এই যে ছোটটুকু কাদা রাস্তাগুলোর মধ্যে সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এই যে লোকরা একটা পাশের গাড়ি ছাড়া হচ্ছে, অন্য পাশে গাড়ির প্যাসেঞ্জাররা নেমে অপেক্ষা করছে। আর ওই রাস্তাগুলো দিয়ে ছোট কোনো গাড়ি কিন্তু চলাচল করে না, সব গাড়িগুলো এসইউভি হয়ে থাকে, যেমন টাটা সুমো, বোলেরো, টাটা সাফারি, এই ধরনের গাড়ি। কেননা ছোট চাকার গাড়িগুলো চলতে পারে না, ব্রেকিংটা খুব কম হয়। নদীটা আপনারা হয়তো এখান থেকে দেখতে পাচ্ছেন, কারণ এই রেকর্ডিং গুলো গাড়ি থেকে করা হয়েছে। এই যে দেখুন একটু ঝর্ণা, এইভাবে জায়গায় জায়গায় আপনারা ঝর্ণা পাবেন। এই যে মিলিটারি গাড়িগুলো রয়েছে, এগুলো পাস করা খুব কষ্ট হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। নদীটা আপাতত দেখতে যেমন খুব ছোট লাগছে, কিন্তু এটা ভয়ানক হয়ে ওঠে জল যখন পুরো শুধুমাত্র মে মাসের মাঝামাঝি বর্ষা শুরু হয়েছে, সত্যিই রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ, নদীগুলোর অবস্থাও ধীরে ধীরে ফুলে ফেটে উঠছে। পৃথিবীর প্রধান নদী তিস্তা এবং কিছু কিছু উপনদী রয়েছে, কিন্তু সব উপনদী যাই বলুন না কেন খুবই ভিন্ন, কারণ সবগুলি পাহাড়ের মধ্যে এবং ল্যান্ডস্লাইড যখন তখন হয়। যে কোনো আমরা নর্থ সিকিম ট্রাভেলে দুবার আটকে গিয়েছিলাম এবং তখন গত 1 বছর আগে মানুষ এখানে 1 মাস পর্যন্ত গাড়িগুলো লাইন দেখেছি, কারণ এই গাড়িগুলো রাস্তা পার হতে হচ্ছে। ছোট্ট একটা ব্রিজ রয়েছে, যে জায়গাটুকুতে জল আছে সেই জায়গাটুকুতে শুধু ব্রিজটা আছে, বাকি জায়গাগুলোতে নেই। এই যে মানুষ দেখেন, এটা পুরো নদী আসলে, নদীর মধ্যে সবাই দাঁড়িয়ে আছে। এই যে বড় গাড়িগুলো রয়েছে পাথরগুলো সরানোর জন্য, বুলডোজার যেটাকে বলা হয় থাকে। এই যে ট্রাক গুলো দেখুন কোন দিক দিয়ে আসছে, এটা তো রাস্তার চিহ্ন কি দেখতে পাচ্ছেন? কিন্তু এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে সব সময় চলাফেরা করতে হয় এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট। এই দেখুন নিচে থেকে উপরে গাড়িগুলো দেখুন, রাস্তা কোথা থেকে পাহাড় দিয়ে একবার উপরে উঠতে হয়, একবার পাহাড়ের নিচে নাম। এইভাবেই এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পুরো জায়গাটা গাড়িগুলোতে পায় পুরো নদীর মধ্যে। এখানে রাস্তার কোনো যেটা আমরা জানি, এখানে পাহাড় থেকে পাহাড়ে কি কনস্ট্রাকশন করা যায় না, না বর্ষার সময় ভেঙে যায় বলে এগুলো কনস্ট্রাকশন করা হয় না। তা সঠিক জানতে পারে ড্রাইভার জিজ্ঞেস করেছি,
কিন্তু ওরা বলেছে শুধু এটাই, এখানে কনস্ট্রাকশন নাকি টেকেন, খুবই তাড়াতাড়ি এগুলো ভেঙে যায়। যা কিছু করা হয় টেম্পোরারি সলিউশন, এবং রাস্তাঘাট বন্ধ তো ম্যাক্সিমাম থাকে এখানে। আটকে গেলে কিন্তু হেলিকপ্টার চালিয়েও উদ্ধারের ব্যবস্থা খুবই বিপদসংকুল, কেননা ওয়েদার কন্ডিশন সবসময় এখানে খারাপ। কখন বৃষ্টি হচ্ছে, কখন কুয়াশার আকারে, কখনো তুষারপাত থাকে। এগুলো বিশেষভাবে শীতের দিনগুলোতে তুষারপাত সবসময় হয়ে থাকে, কারণ এটা একদম হাই অল্টিটিউড হিমালয়ান টেরেন। দেখুন কিভাবে ল্যান্ডস্লাইড, একটু আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো গাড়ি থেকে রেকর্ডিং করা, আর গাড়িগুলো পাস হচ্ছে এই রাস্তাগুলো থেকে। এইভাবেই যেতে এখানে রাস্তা, এগুলোকে রাস্তাও কি বলবো, এভাবেই রাস্তা। কিন্তু কিছু কিছু জায়গা একদম ভালো রাস্তা আছে, কিন্তু পাহাড়ি রাস্তা যেটা হয় একটু বাঁকে, তো এই যে ছোটখাটো একটা ব্রিজে যেতে জল দেখতে, এটাই কিন্তু মেইন তিস্তা রিভার, এটাই মেইন তিস্তা রিভার। এটা দেখতে মনে হবে ছোট্ট একটা ছড়ার মতো, কিন্তু এটাই মেইন তিস্তা রিভার। এই যে এখানে মিলিটারিরা রয়েছে, আর এখানে কিন্তু পাস দিয়ে যাওয়ার ব্যবস্থা, পাস বাজাতে এই জায়গাটা দিয়ে শুধু এই ব্রিজটা আছে, যতটুকু জায়গা দিতে হবে। এটা ব্রিজটাও কিন্তু টেম্পোরারি বানানো, এই সেনা যারা রয়েছে এরা টেম্পোরারি নাকি কিছুদিন আগে বানিয়েছে। এই ভিডিওতে আরেকটু দেখবেন, কিছু দূর গিয়ে যে আমরা জলের মধ্যে দিয়ে যেতে হয়, গাড়িটা পুরো তিস্তা জলের মধ্যে দিয়ে যেতে হয়। এখানে মানুষজন বাড়িগুলো 4-5 তলা বানিয়ে ফেলে, এটা বুঝতে পারবো না আমি। এই যে ছোট্ট একটি টাওয়ার দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, এই রাস্তাগুলো দেখুন ধীরে ধীরে নদীতে করে হচ্ছে আমাদের গাড়িটা, দেখুন কিভাবে জ্যাম, দেখুন এইভাবে সমস্ত দিন থেকে থাকে, কারণ রাস্তা খারাপ। এরপরে এই যে জল, নদীর জল, বিভিন্ন বাইকার রয়েছে, তারা বাইক দিয়ে ট্রাভেল করে, ওখানে বাইক ভাড়া পাওয়া যায়, কিন্তু বাইকগুলি সবগুলি স্পোর্টস বাইক হয়ে থাকে, কিংবা ওই রয়্যাল এনফিল্ডের বিভিন্ন বাইক হয়ে থাকে। এই যে দেখুন আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠছি, ওই গাড়িটা আরেকটা লাইন দিয়ে নেমে এসেছে। এইভাবে কোথাও কখন কি সুবিধা আছে, সুবিধা অনুযায়ী কাদা দেখেন, শুধু পাথরের জন্য এই জায়গাগুলো বেঁচে আছে, না তো এগুলোতে গাড়ি চলাচলই সম্ভব হতো না। পাথর আছে বলে গাড়িগুলো তবুও গ্রিপিং পাচ্ছে, চলে যেতে পারে। বৃষ্টি তো লেগেই আছে, আমরা যখন গিয়েছিলাম তখন বৃষ্টি একদম রোজ প্রতিটা দিন বৃষ্টি, জেনারেলি এই টাইমটা তো বৃষ্টি হওয়া ছিল। দেখতে কোথায় রাস্তা এইবার টান করছে, কি হয়ে দেখুন 180 ডিগ্রি ঘুরে যেতে এই রাস্তাগুলো, এই যে জিনিসটা আমরা কোথায় এলাম, 180 ডিগ্রি ঘুরে যেতে দেখবেন কিভাবে। এই যে ভাঙা রাস্তা, মানে এখান থেকে একটু 19 থেকে 20 হয়ে গেলে কিন্তু একদম সমস্যা। তো আমরা অ্যাকচুয়ালি ওখান থেকে আসার পরে একটা ইনসিডেন্ট নাকি এভাবে হয়েছিল, খুব বৃষ্টি ছিল, প্রায় 1500 ফিট নিচে একটা গাড়ি পড়ে গিয়েছিল, তার মধ্যে থেকে শুধু দুটো বাচ্চা বাঁচতে পারলো, বাকিদেরকে কিন্তু অ্যাকচুয়ালি গাড়িতে পাওয়াই যায়, শুধু ড্রাইভারকে পাওয়া গেছিল আর দুটো বাচ্চা। আর বাকি লোকরা কোথায় জলের তিস্তা নদীতে এসে গেল সেটা আর শুনতে পেলাম না।
সেটা আমাদের পার্শ্ববর্তী জায়গার দুজন লোক ছিল, দুজন বন্ধু ছিল, ওরা বেড়াতে গিয়েছিল। এটা শুনে খুব মর্মান্তিক লেগেছে। সুতরাং আমি এখানে সবাইকে একটাই কথা বলবো, বৃষ্টির দিনে আপনারা এই ধরনের পাহাড়ি জায়গাতে বেড়াতে যাবেন। বিশেষভাবে আপনারা ধরুন অক্টোবর টু মার্চ বা এতদিন সময় ঠিক আছে, তখন এই অবস্থাগুলো পাবেন। হয়তো তখন কিছু কিছু জায়গাতে এটা পাওয়া যায় যে তুষারপাতের কারণে রাস্তাগুলো ব্লক হয়ে যায়, তো ওটাতে তো আমার মনে হয় অসুবিধা হবে না, কারণ এগুলো আইস কাটার বিভিন্ন জায়গাতে ওখানে কেটে সহজে রাস্তা বানিয়ে দিবে। বৃষ্টিতে তো কোনোভাবে কিছু করার ব্যবস্থা নেই। এই যে আমরা পাহাড়ের উপরে উঠছি, ওই নিচে দেখুন মেঘটা দেখা যাচ্ছে। তো আমরা এই যে রাস্তাটা দেখুন, কি অবস্থাটা দেখুন। এই যে আরেকটা জায়গা দিয়ে আমরা নামছি এখন, দ্বিতীয় একটা জায়গা পাহাড় বেয়ে এখন আবার নামতে হবে আর একটা পাহাড়ের জন্য। ওই একই নদী, পাহাড়গুলো শুধু ঘুরে ঘুরে উপরে ওঠা, ঘুরে ঘুরে নামা। অ্যাকচুয়ালি সিকিমের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গার এরিয়াল ডিস্টেন্স খুবই কম, কিন্তু রাস্তা দিয়ে যেতে সাংঘাতিক কষ্ট হয় যেতে। এই যে দেখুন জলের মধ্যে বৃষ্টি কিভাবে হচ্ছে, আমাদের গাড়িটা এগিয়ে চলেছে ধীরে ধীরে। এই সামনে গিয়ে এটা পুরো নদী পার করে, এই যে গাড়িগুলো দেখুন, পুরো নদীর জল দিয়ে যেতে হবে। এই হচ্ছে অবস্থা। কিন্তু এই যে জল দিয়ে গাড়িটা যাচ্ছে দেখুন, পুরো একটা নদীর জল। এখানে কোনো ব্রিজের ব্যবস্থা নেই, পুরো ওই যে পাহাড়ের জলগুলো নেমে আসছে, দেখতে পাচ্ছেন। এইভাবে আমরা কটা দিন কাটিয়ে এলাম, কি আর বলবো, সাংঘাতিক বিপদ নিয়ে কাটাতে হয়েছে। এই যে পেরিয়ে এলাম একটা ছোট্ট ব্রিজের মতো চলে। এই যে দেখুন জায়গাটা, দেখুন নিচের জায়গাটা কত ডেঞ্জারাস। গাড়িগুলো খাড়া আছে, কারণ একদিকের গাড়ি যাবে আর দিকের গাড়ি দাঁড়িয়ে থাকবে। একসঙ্গে দুটো গাড়ি যাবে না, ক্রস করা অসম্ভব কখনো, মানে একটু স্লিপ হয়ে গেলে এর জন্য গাড়িগুলো দাঁড়িয়ে থাকতে হয়। এই যে যাচ্ছে এখন, দেখুন নিচের জায়গাগুলো, ওই দূরে গাড়িগুলো দেখা যাচ্ছে। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে গাড়িগুলোকে পাস দিতে হয়, এর জন্য প্রচুর সময় লেগে যায়। আমরা গ্যাংটক থেকে নর্থ সিকিম, যেটাকে লাচুং বলা হয়, ওইখানে ডিস্টেন্স হচ্ছে 130 কিলোমিটারের মতো। কিন্তু আমরা জানেন যেতে কত ঘন্টার সময় লেগেছে? 9 ঘন্টার সময় লেগেছে যেতে। তার কারণ এই জ্যাম, এই জল দিয়ে যাওয়া, এই দাঁড়িয়ে থাকা আরেকটা লাইনের গাড়িকে পাস দেওয়ার জন্য এইভাবেই আমাদের করে করে যেতে হয়েছে। যাওয়ার কথা ছিল লাচেন, তারপর আমরা গেলাম লাচুং, কারণ ওইদিকে রাস্তাটা ব্লক ছিল এই ল্যান্ডস্লাইডের দরুন। আপনারা ভিডিওটা দেখে কীরকম লাগলো সম্ভব হলে কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে খুবই ভালো লাগবে। আমার সাবস্ক্রাইবার সংখ্যা বাড়বে, যদি সম্ভব হয়, অসুবিধা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা দেখার জন্য আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।